ব্রেকিং নিউজ। হঠাৎ করে যদি দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ফেসবুকে ঘোষণা দিয়েছে, কমরেড বের হয়ে আসো, তাড়াতাড়ি তোমরা রাষ্ট্র দখল করো, অথবা আওয়ামী লীগ তোমরা রাজপথে নামো, আমি তোমাদের সাথে আছি, অথবা আর্মিকে পাওয়ার ওভার হ্যান্ড ওভার করে দিচ্ছি, অথবা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। এইরকম কোনো মেসেজ যদি আমাদের রাষ্ট্রপতির ফেসবুক আইডি থেকে আসে, মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে কি পরিস্থিতি হবে? নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে নানা রকম চমক দেখতে পাবেন। হঠাৎ করেই তারেক রহমানের কিছু বক্তব্য জনগণের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে এটা আসলে কি তারেক রহমান বলেছে, এটা বলতে পারেন? তোলপাড় শুরু হয়ে গেছে। আমরা তার বক্তব্যের একটা অংশে জবাব দিয়েছি, এবার আরেকটা অংশ। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়। 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকাতে আমার উপরে বিএনপির কিছু ক্রিমিনাল গুণ এবং গুন্ডাদের যে ন্যাক্কারজনক হামলার চেষ্টা করা হয়েছে এবং আমার সহকর্মী অনেককে অ্যাসল্ট করা হয়েছে, সেটার মানদণ্ড দিয়ে বিবেচনা করা যাবে আর কি। যে পরিস্থিতি যদি কোনো রকম উলটপালট না হয় তাহলে নির্বাচন সময় মতো হবে। পরিস্থিতির উলটপালট বলতে যেটা বোঝাচ্ছিল খালেদা ম্যাডামের যদি কিছু হয়ে যায় তাহলে নির্বাচন পিছাতেও পারে। এখন নির্বাচন পিছনের ব্যাপারে বিএনপি তো কখনো কোনো কথা বলছে না অফিসিয়ালি, কারণ বিএনপি তো 5ই আগস্টের পর থেকে নির্বাচনই চেয়েছে, তাই না? তারা এখন কিন্তু বলতে পারবে না যে নির্বাচনটা পেছানো হোক। আর এই মুহূর্তে যদি নির্বাচন পেছানো হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপি, জামাতের কোনো ক্ষতি হবে না। নির্বাচন ইস্যুতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করবেন এএমএম নাসির উদ্দিন। প্রথম আলো এখনো সারপ্রাইজ হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে, বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের 65% বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে, তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন, এই প্রশ্নের উত্তরে তারা 65.9%, প্রায় 66% বিএনপির নাম বলছে। কেন? এটা কি এ কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে। যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান, তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত। দিল্লির রশিতে টান পড়েছে, ঠেলায় পড়ে ঘুরছে মন। ভারত এখন পুরনো মিত্র হাসিনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়ার চেষ্টা করছে। ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে ফাঁসির দড়িতে ঝুলাতে কঠিন অ্যাকশন নিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যানে কোণঠাসা ভারত। হাসিনাকে ফেরত দিতে গোপন পরিকল্পনা সাজাচ্ছে ভারত। এদিকে প্রথম আলো জরিপে চমক, জামায়াত বিএনপির ভোটের হিসাব মিলছে না, নির্বাচন নিয়ে কঠিন হিসাব নিকাশ শুরু। অপরদিকে হঠাৎ তারেক জিয়ার অবিশ্বাস্য বক্তব্যে রাজনীতিতে তোলপাড়। তারেক জিয়া বুঝে গেছে জামায়াতের বিজয় নিশ্চিত। কি চলছে পর্দার আড়ালের খেলা? প্রিয় দর্শক, রাজনীতির অন্দরমহলে ঘটে যাওয়া সর্বশেষ খবরাখবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দিল্লির রশিতে টান পড়েছে, ঠেলায় পড়ে ঘুরছে মন। ভারত এখন পুরনো মিত্র হাসিনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়ার চেষ্টা করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হাসিনা ভারতে থাকবেন নাকি অন্য কোথাও যাবেন সেই সিদ্ধান্ত নিতে হবে তাকেই। বাংলাদেশ ভারতের সম্পর্কের আকাশে যে ঘন মেঘ জমেছিল তার ছায়ায় পুরো অঞ্চলই ঢেকেছিল করাল গ্রাসে। সময়টা মোটেও স্বাভাবিক ছিল না। দূর থেকেই বোঝা যাচ্ছিল দুই দেশের কূটনীতি থমকে গেছে, সীমান্তে বাতাসও অচেনা। ভারতীয় নেতৃবৃন্দের কণ্ঠে হঠাৎ করে বদলে যাওয়া ভাষা, সীমান্তে বাড়তে থাকা হতাহতের ঘটনা আর দুই দেশের স্বাভাবিক যোগাযোগে অদৃশ্য দেয়াল, সব মিলিয়ে পরিস্থিতি কোনো সাধারণ টানাপোড়েনের গল্প ছিল না, বরং ছিল এক অঘোষিত যুদ্ধের প্রতিচ্ছবি। সময়ের ক্যালেন্ডার বলছে 5ই আগস্টের সেই দিনটিতে ভারত সীমান্ত খুলে দেয়। তারপর যা ঘটল তা যেন এক বিষণ্ণ অধ্যায়। দল বেঁধে আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশ ছাড়লেন। অসমর্থিত তথ্যানুযায়ী প্রায় 50,000 মানুষ আশ্রয় নিলেন ভারতের ভেতরে। এই প্রস্থান ছিল নিতান্তই বাধ্য হয়ে নেয়া পথ। এভাবেই প্রায় 10 মাস পার হয়ে যায় অস্থির অনিশ্চিত উদ্বেগে। তবে ইতিহাস বলে অস্থিরতার ভেতরেও সুযোগ লুকিয়ে থাকে। সময়টা জুন মাস। হঠাৎ করে কূটনৈতিক অঙ্গনে ভেসে আসে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত। আলোচনার এমন এক দরজা খুলে যায় যা অনেকেই কল্পনা করেননি।
মধ্যস্থতাকারী হয়ে এগিয়ে আসে ইউরোপের একটি দেশ। তাদের উদ্যোগে দুই দেশের মধ্যে সীমিত যোগাযোগ শুরু হয়। তবে সন্দেহ আর সংশয়ের কুয়াশা তখনও ঘন। দুই দেশের সিদ্ধান্ত নির্মাতারা বুঝতে পারছিলেন সমস্যার কোথাও যেন গলদ রয়ে গেছে। এই সময় তৃতীয় দেশ হিসেবে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। তারা স্পষ্ট জানিয়ে দেয়, ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন মোটেই কাম্য নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করতে সম্পর্ক স্বাভাবিক করাই একমাত্র পথ। নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসছেন, আর তার সফরে এই বার্তা জমা থাকবে বলে ওয়াশিংটন থেকে ঘোষণা আসে। এমন প্রেক্ষাপটে যোগাযোগ শুরু হয় ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে। প্রথম দিকে কথোপকথন ছিল অনেকটাই আনুষ্ঠানিক, কিন্তু দ্রুতই পরিসর বদলায়। দোভাল আমন্ত্রণ জানান ডক্টর খলিলকে দিল্লিতে। একটি অতিমাত্রায় আন্তরিক বৈঠক হয় দুই পক্ষের। সেখানে উঠে আসে বিশ্বাস পুনর্গঠনের আহ্বান, দূরত্ব কমানোর তাগিদ এবং সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি। কূটনৈতিক মহলের দাবি, এর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের বাংলাদেশ নীতি নিয়ে নাটকীয় পরিবর্তনের পক্ষে মত দেন। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় মোদীর করা একটি টুইটও এই নীতির পরিবর্তনের বড় ইঙ্গিত হিসেবে আলোচনায় আসে। বিশ্লেষকরা বলছেন, মোদী এবার এজেন্সি নির্ভর নীতি থেকে সরে এসে রাজনৈতিক যোগাযোগকে অগ্রাধিকার দিতে সম্মত হয়েছেন। প্রায় 15 মাস ধরে দুই দেশের কূটনীতি ছিল অনেকটাই পর্দার আড়ালে। ভারত নির্ভর করছিল তাদের গোয়েন্দা সংস্থার তথ্যের উপর, আর পর্যালোচনায় দেখা যায় সেই কৌশল শুধু যে ফলহীন ছিল তাই নয়, বরং সম্পর্ককে আরও জটিল করেছে। ঢাকায় ভারত বিরোধী মনোভাব লম্বা হয়েছে, আর সেই সুযোগে ঢুকে পড়েছে অন্য একটি প্রভাবশালী শক্তি। ভারতীয় নীতি নির্ধারকরা বিষয়টি উপলব্ধি করেন, এভাবে চললে শুধু কূটনীতি নয়, অঞ্চলের ভারসাম্য ঝুঁকিতে পড়বে। সেই কারণে মোদী নতুন করে সাজালেন নীতি কৌশল। এখন তিনি নিজেই নজর রাখবেন বাংলাদেশ ভারত সম্পর্কের উপর। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দেয়া হয়েছে এগিয়ে নেয়ার দায়িত্ব। এরই মধ্যে ঢাকায় সক্রিয় হয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঢাকার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে দিয়েছেন, সমতার ভিত্তিতেই গড়ে উঠবে সব সম্পর্ক। কারো উপর নির্ভর নয়, আবার কারো সঙ্গে শত্রুতাও নয়। সংবিধানের এই দৃষ্টিভঙ্গিতে যোগ হয়েছে নতুন মাত্রা, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, এটি এখন অগ্রাধিকার। দোভাল খলিলুর রহমানের বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি। দেশীয় গণমাধ্যমগুলো কূটনৈতিক সূত্রের বরাতে জানাচ্ছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কেও স্পষ্ট আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যেও সেই ইঙ্গিত পাওয়া যায়। অনেকেই বলছেন, ভুল নীতির কারণেই দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোও ভারত থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। এতে লাভবান হচ্ছে তৃতীয় অন্য কেউ। তবুও আশার রেখা আছে। ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, দরজা খোলা, যে কেউ আলোচনা চাইলে এগিয়ে আসতে পারে। আমন্ত্রণের প্রশ্ন নয়, বরং পারস্পরিক বোঝাপড়াই এখন গুরুত্বপূর্ণ। তবে ভারত নিজের অহমের বলয় আর হাসিনা প্রেম ভুলে কতটা বাংলাদেশমুখী হতে পারবে, সেটাই বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছে, ভারত পুরনো আওয়ামী প্রেম ভুলে যতটা বাস্তবসম্মতভাবে বাংলাদেশমুখী হতে পারবে, সেটাই উত্তম। ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। যেসব খবরে বলা হচ্ছে, পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি, বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয়ও দিতে প্রস্তুত। আসলেই কি এমন ঘটনা আদৌ ঘটেছে, নাকি এটা নিয়ে চলছে আরেক ধরনের রাজনীতি? বলা হচ্ছে, ভারত সফরকালে মোদী পুতিনকে যে খাতিরটা করেছেন, গত 100 বছরে ভারত কাউকে সেটা করেনি, না ট্রাম্প বা অন্য কেউ। রাশিয়া প্রশ্নে প্রচণ্ড চাপে থাকা ভারত যেন ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে বুঝিয়েই দিল, রাশিয়া ভারত প্রেম আগে, পরে বাকি দুনিয়া। পুতিন এমন সময় ভারতে আসলেন যখন সারা দুনিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মরিয়া। পুতিনের সাথে দর কষাকষি করছে পশ্চিম, কিন্তু পুতিন সেদিকে থোড়াই কেয়ার করে পা রাখলেন ভারতে। ঘোষণা করলেন ইউক্রেনের দনবাস তিনি দখল করবেনই। এসব ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পুতিন হাসিনার বৈঠকের খবর। একে তো পুতিন হাসিনা পুরনো মিত্র, তার উপর দেশটা ভারত। আওয়ামী লীগের বাংলাদেশ, ভারত, রাশিয়া 71 প্রশ্নে এই 3 দেশ যেন 3 ভাই। হাসিনাকে নিয়ে ভারত দিন কয়েক আগেও দোটানায় থাকলেও সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বললেন, শেখ হাসিনার যতদিন ইচ্ছে ততদিন তিনি ভারতে থাকবেন। অর্থাৎ শেখ হাসিনার প্রতি ভারত আর কোনো রাগঢাক রাখছে না। মানে হলো, ইউনূস সরকারকে বুঝিয়ে দেয়া যে কার পক্ষ সরাসরি নিয়েছে ভারত। এই অবস্থার মধ্যেই পুতিন ভারতে পা রাখেন। আর খবর রটে,
ভারত রাশিয়া হাসিনার বৈঠক হয়েছে দিল্লিতে। যদিও ফ্যাক্ট চেকাররা বলছে এ সংক্রান্ত সব ভিডিও সব আগের। বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে। জাতীয় জনমত জরিপ 2025-এ তাদের প্রধান জানবার বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্টি কতটা, নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে এবং জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি। পত্রিকাটি বলছে যে তারা 1342 জন মানুষের উপরে এই জরিপ পরিচালনা করেছে। এর মধ্যে নারী ছিলেন 668 জন, পুরুষ 674 জন, মানে মোটামুটি অর্ধেক নারী পুরুষের অনুপাত ছিল। এবং পত্রিকাটি বলছে যে 1342 সংখ্যাটাকে খুব ছোট মনে হলেও জাতীয় পর্যায়ের একটা জরিপে যথেষ্ট সংখ্যক মতামত দাতাকে অন্তর্ভুক্ত করতে হয় যাতে তাদের মতামতের প্রবণতা পুরো দেশের মানুষের মতামতের প্রবণতার প্রতিনিধিত্ব করতে পারে। সে কারণেই তারা ভোটারের সংখ্যা যেহেতু বাংলাদেশে 12,76,00,000-এর বেশি, পরিসংখ্যানের কোনো হিসাবে তারা বের করেছেন যে স্থানীয় যে প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা করেছে, তারা বলছে যে 12,76,00,000 ভোটারের কথা মাথায় রেখে তারা 1,342 জনের নমুনা নির্বাচন করেছেন, যাতে ফলাফলের যে নির্ভরযোগ্যতা এই জরিপকারীরা বলছেন এবং প্রথম আলো বলছে যে তা 99% ওপরে এবং ভুলের পরিধি মার্জিন অফ এরর 2.7%-এর নিচে থাকে। তার মানে প্রথম আলো এবং প্রথম আলোর জরিপকারী প্রতিষ্ঠানের এই জরিপটি নিয়ে একটা বড় ধরনের কনফিডেন্স আছে যে এই জরিপটিতে মার্জিন অফ এরর খুব কম এবং এটি আসলে বাংলাদেশের এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মতামতের প্রতিনিধিত্বকারীও বটে। তবে প্রথম আলো এটা বলে দিয়েছে যে 18 থেকে 55 বছর বয়সী যাদেরকে তারা এই জরিপের জন্য নির্বাচন করেছে তারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার তাদের সম্ভাবনা রয়েছে। ছাপা পত্রিকা বা অনলাইনে সংবাদপত্র পড়েন এরকম ব্যক্তিদেরকে যে তারা নির্বাচন করলেন এর কারণ হিসেবে বলেছেন তার মানে অন্তত প্রাথমিক শিক্ষাটা তাদের ছিল। এর মানে একেবারেই শিক্ষিত নন বা পড়ালেখা করেন নাই এমন কোনো ব্যক্তিকে তারা নেন নাই, কারণ তাদের যেসব প্রশ্ন ছিল যাতে তারা এসব প্রশ্ন বুঝতে পারেন। এবং আমি আসলে প্রথম আলোতে যখন এই জরিপ নিয়ে দেখছিলাম যে মানে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে আমি খোঁজ করে যখন আমার সূত্রের বরাতে পুরো জরিপের রিপোর্টটি আনিয়ে নিয়েছি এবং পেয়েছি হাতে, তখন দেখছিলাম যে এই জরিপে অংশগ্রহণকারীদের 60%-এর বেশির হাতে কিন্তু স্মার্টফোন আছে। কাজে এখন আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্থসামাজিক অবস্থার কোন প্রেক্ষিত থেকে এদেরকে বাছাই করা হয়েছে। প্রথম আলো এগুলো পরিষ্কার করে বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম চমক আমার কাছে যেটা, যে পত্রিকাটি যদিও বা বলছে যে তাদের এই মানে জরিপের মূল উদ্দেশ্য ছিল কোন দল ভোটে এগিয়ে এবং প্রথমত অন্তর্বর্তী সরকারের কাজে কে কতটা সন্তুষ্ট সেটা, এবং তারপরে নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে আর জাতীয় ইস্যুতে জনগণের অবস্থান কি, কিন্তু অন্তত অনলাইন সংস্করণে আমি দেখছি অন্তর্বর্তী সরকারের প্রতি যে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন সেই খবরটা ছাড়া কোন দল নির্বাচনে এগিয়ে এ প্রসঙ্গে কিছুই নাই। সে কারণেই আসলে আমার পুরো জরিপটা খোঁজ করা এবং সেটা হাতে নিয়ে আসা এবং সেই চমকগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করা। প্রথমে বলি প্রথম আলোর যেটাতে তেমন চমক নাই, যে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রথম আলোর জরিপ দেখেছে যে প্রায় 54% মানুষের সন্তুষ্টি আছে সংস্কার নিয়ে। মানে এক্ষেত্রে তারা দেখেছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি যেভাবে তারা দেশ চালাচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট 49% আর অত্যন্ত সন্তুষ্ট 5%। এখন এই নিয়ে আমরা আগেও আলাপ করেছি যে ধরেন এই জরিপটিও পরিচালনা করতে এক একজনের সঙ্গে নাকি জরিপকারীরা 40 মিনিট করে কথা বলেছেন। তো 40 মিনিট ধরে একজনের সঙ্গে কথা বলছেন যেই ব্যক্তি, তো মানে এটা তো একটা জানের ডর সৃষ্টি করা যে আপনি আমার নাম পরিচয়, আমি কোন জেলার, আমি নারী না পুরুষ, আমার কত বয়স, আমার কি পেশা সব জেনে গেলেন, আর আমি কিনা বলে বসবো যে বাংলাদেশে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার ইউনূস সরকার, সেই সরকারের কাজে আমি সন্তুষ্ট নই। কাজেই এই জরিপেও গত কিছুদিন আগে IRI এর এক জরিপেও বেরিয়ে এসেছে, এই জরিপেও বেরিয়ে এসেছে 54% মানুষ আসলে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের কাজে। হঠাৎ করেই তারেক রহমানের কিছু বক্তব্য জনগণের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে এটা আসলে কি তারেক রহমান বলেছে, এটা বলতে পারেন? তোলপাড় শুরু হয়ে গেছে। আমরা তার বক্তব্যের একটা অংশে জবাব দিয়েছি, এবার আরেকটা অংশ। দর্শক, তারেক রহমানের বক্তব্য প্রমাণ করে যে তিনি নিশ্চিত যে জামাতের বিজয় হবে এবার, অথবা মিনিমাম এতটুকু তো নিশ্চিত যে জামাত তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। তারেক রহমান বলেছে
জামাত 1971 সালে কি করেছিল এটা যেন মনে রাখে জনগণ, অথবা জনগণ 1971 সালে জামাতকে দেখেছে। তো এই কথা মানে আওয়ামী লীগ যে কার্ড ব্যবহার করতো বা জামাতের বিরুদ্ধে একমাত্র কার্ড, জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো রাজনীতি নেই। জামাতে না আছে চাঁদাবাজি, না আছে দখলদারিত্ব, না আছে নারী কেলেঙ্কারি, না আছে বিএনপির মতো অন্তর্কন্দল। মানে জামাতের দোষ কি বলবে? কোনো দোষ নাই, কিছু নাই বলে এখন বস্তা পচা সে 71-এর চেতনা জামাতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। বস্তা পচা মানে মুক্তিযুদ্ধ কিন্তু বস্তা পচা না, 71-এর চেতনাও বস্তা পচা না। চেতনা ব্যবসা, প্রতিপক্ষকে ঘায়েল করা, অপবাদ দেয়, এটা হচ্ছে বস্তা পচা, যেটা আওয়ামী লীগ করতো। এইটা নিয়ে এসেছে এখন তারেক রহমান। এর মানে তারেক রহমান যখন দেখলেন যে জামায়াতের কাছে তারা পরাজিত হবেন, তখন এই কার্ড নিয়ে এসেছেন, অন্য কোনো উপায় নেই। তো এটা তো আছে, এটা নিয়ে কথা বলেছি। কিন্তু মজার আর একটা কথা বলেছেন, এটা নিয়ে অনেক মজার ঘটনা আছে। এটা প্রথমে একটু বলি। তারেক রহমান বলছেন, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম কেউ টানতে পারে তাহলে সেটা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব। মানে এই বাংলাদেশে একমাত্র বিএনপি দুর্নীতির লাগাম টানতে পারে। আপনারা জানেন যে যমুনা টেলিভিশনের লোগো, যমুনা টেলিভিশনের ফটোকার্ডের ডিজাইন স্ট্রাকচার এবং আনোয়ার টিভির বিখ্যাত স্যাটার পেজ আনোয়ার টিভির লোগো ডিজাইন একই রকমের। দেখলে আপনি যদি একদম সূক্ষ্মভাবে না তাকান তাহলে বিভ্রান্তির শিকার হবেন, যেটা কি যমুনা টিভির খবর না আনোয়ার টিভির খবর। তবে আনোয়ার টিভি স্যাটার করে একটু পড়লে বোঝা যায় যে এটা আনোয়ার টিভির, এটা যমুনা টিভির না, মানে ফান করে। যেমন আনোয়ার টিভির একটা রিপোর্ট ভাইরাল হয়েছে, একটা ফটোকার্ড, যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব নির্বাচিত হয়েছেন তারেক রহমান লন্ডনী দামাত বারাকাতুহু। আর এটা যে স্যাটার, এটা তো বোঝাই যায়, দেখলে মনে হয় যে একদম যমুনা টিভি, কিন্তু আসলে ওটা পেজের দিকে তাকালেই বোঝা যায় ওটা আনোয়ার টিভি। এখন এই যে খবরটা যে একমাত্র বিএনপির পক্ষেই বাংলাদেশের দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব, এই খবর দেখে আমি সহ দর্শকরা বিভ্রান্তিতে পড়ে গেছে যে এটা কি যমুনা টিভির খবর না আনোয়ার টিভির খবর। আসলে কি এটা তারেক রহমান বলেছে না ওটা আনোয়ার টিভি ফান করে তারেক রহমানের নামে চালিয়ে দিয়েছে, সেটা কোনটা? পরে দেখলাম যে না, আসলে তো এটা তারেক রহমান বলেছে। আমার মতো হাজারো দর্শক আমি দেখেছি মন্তব্যে, যে প্রথমে দেখে ভেবেছিলাম আনোয়ার টিভির, মানে অবিশ্বাস্য যে এটা কোনো কথা। তারেক রহমান এই ধরনের থার্ড ক্লাস কথা বলতে পারেন, ফালতু কথা বলতে পারেন। বাংলাদেশের দুর্নীতির বরপুত্র তারেক রহমান নিজে। তারেক রহমান যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে 2001 থেকে 2006 করেছেন, পুরো বাংলাদেশের 54 বছরে এত দুর্নীতি সবাই মিলে করেছে কিনা সন্দেহ আছে। হাসিনার 14 গোষ্ঠী মিলে যা দুর্নীতি করেছেন, তারেক রহমান একা তার চাইতে বেশি দুর্নীতি করেছেন। হু ডাজন্ট নো? এটা বলতে হবে। যার নাম হচ্ছে 10%, যার নাম হচ্ছে খাম্বা। 2001 থেকে 2006 বিএনপির লোকজন, বিএনপির ভদ্র লোকজন কি পরিমাণ অতিষ্ঠ ছিল এই দুর্নীতির বরপুত্র তারেক রহমান বিরুদ্ধে, কে না জানে, কি না করেছে, কোন জায়গা থেকে 10% না নিয়েছে। পৃথিবীতে সূর্য উদিত হয়, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিগন্তে সেই সূর্য ডুবে, এটা যেরকম সত্য, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিলেন, এটাও সেরকম সত্য। এদিকে নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, মন্তব্য রাশেদ খানের। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণঅভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তিনি বলেন, আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে, এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে। সোমবার 8 ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী পথসভায় রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেন, আমি যতটুকু জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে, তারেক রহমান তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন। বুলেট প্রুফ গাড়ি ক্রয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান পাল্টা প্রশ্ন করে বলেন, এখন তারেক রহমানের কি নিরাপত্তা লাগবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে,
আজকে যদি তারেক রহমান একই ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয়, তাহলে এই বাংলাদেশ নিয়ে যে ধরনের ভারতীয় ষড়যন্ত্র, বিভিন্ন বিদেশি চক্রের ষড়যন্ত্র হয়েছে, সেগুলো সফল হয়ে যাবে। সুতরাং তার নিরাপত্তা গুরুত্বপূর্ণ। সেই নিরাপত্তা বিবেচনা করে দলের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হয়েছে। আমি মনে করি এখানে কোনো অন্যায় নেই, বরং তার নিরাপত্তা নিশ্চিত করা আমার, আপনাদের সবার দায়িত্ব। তিনি আরো বলেন, ঠিক একইভাবে আমরা যারা প্রার্থী রয়েছি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এখন প্রশাসন যদি মনে করে যে রাশেদ খানের নিরাপত্তা লাগবে না, তাহলে তো আমার কিছু করার নাই। কিন্তু আমি যেহেতু প্রশাসনকে সবসময় অবহিত করি, আমি পুলিশকে জানাই, এসপিকে জানাই, ডিজিএফআইকে জানাই। সুতরাং এখানে যদি আমার উপর আক্রমণ হয়, আমার নিরাপত্তা বিঘ্নিত হয়, এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। এই সময় পদসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।